দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, যা অক্টোবর মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হবে। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স আমরা আলোচনা করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একের দাগের ঠিক উত্তর নির্বাচন করে লিখো। এইখানে তিনটি প্রশ্ন রয়েছে এবং তিনটি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, অর্থাৎ এখানে মোট 3 নাম্বার রয়েছে। ঠিক আছে, এরপর 2-এর দাগের যে প্রশ্ন, এখানে সত্য মিথ্যে লিখতে বলেছে, তিনটি রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, মোট হচ্ছে 3 নাম্বার। এবং 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 4টি রয়েছে, প্রত্যেকটির মান কিন্তু 2 করে দেওয়া আছে। আর 4-এর দাগের এইখানে 2টি রয়েছে, প্রত্যেকটির মান কিন্তু 3 করে, অর্থাৎ 6। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা জেনে নেব। তো কিভাবে লিখতে হয় সেইগুলো আমরা জেনে নেব এবং তার সাথে কেন হয়েছে সেই কারণগুলো আমরা জেনে নেব। তো প্রথমেই একের দাগের এমসিকিউ যে প্রশ্নটা আছে দেখো, আধানের এসআই একক হলো, এইখানে আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, যেটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, তো এইখানে একের অপশান হবে ঘ অর্থাৎ কুলম্ব, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 1-এর 2 ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হবে, এটা জানতে চেয়েছে। এইখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে সঠিক যে অপশান সেটা হচ্ছে খ অর্থাৎ 4 গুণ হবে। কেন 4 গুণ হবে তার কারণটা আমরা দেখে নিই। দেখো, এইখানে আমরা যে জুলের সূত্র জেনে এসেছি তাপ সংক্রান্ত, ঠিক আছে, তড়িৎ প্রবাহের রোধ এবং সময় এর সঙ্গে সম্পর্কযুক্ত যে H প্রপোর্শনাল I² RT, এটা আমরা জানি। ঠিক আছে, 3টে সূত্রের সমন্বয় হয়ে যেটা এসেছিল। ঠিক আছে, আগের 2 দিন আগে যে ভিডিওটা করেছিলাম চলতড়িতের, সেইখান থেকেও কিন্তু এই প্রমাণটা করে দিয়েছি, সেখানে দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এইখানে পরিবাহীর রোধ আর, ঠিক আছে, আর সময় হচ্ছে টি, যেটা স্থির, অর্থাৎ আর এবং টি রোধ আর সময় যদি স্থির হয়ে যায় তাহলে উৎপন্ন তাপটা কি হবে, উৎপন্ন তাপ H প্রপোর্শনাল I² অর্থাৎ প্রবাহ মাত্রা যেটা হবে তার বর্গের সঙ্গে সমানুপাতিক। এখানে আমাদের প্রশ্নানুসারে বলে দেওয়া আছে যে প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়েছে। যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ হয় তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ কী হবে, 4 গুণ হবে, অর্থাৎ 2-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে, 2-এর স্কোয়ার করলে 4 আসবে, তাই না? তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে খ 4 গুণ। ক্লিয়ার? এরপর 1-এর 3-এরটা দেখো, যে গলিত সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত আমরা জানি সবাই NaCl, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। এইখানে ক্যাটায়ন বা অ্যানায়ন যে উৎপন্ন হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভেঙে দেখি তাহলে Na+ উৎপন্ন হবে তড়িৎ বিশ্লেষণের সময়। ঠিক আছে, আর উৎপন্ন হয় Cl-, ক্যাটায়ন হিসেবে Na+ আর Cl- অ্যানায়ন হিসেবে উৎপন্ন হয়। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটাই কিন্তু তড়িৎ পরিবহনের জন্য দায়ী হয়ে থাকে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ যে পরিবহন করবে তা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় মিলে। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘ অপশন, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয় মিলে। ক্লিয়ার? এরপর সত্য মিথ্যে 2-এর দাগের, সত্য হলে সত্য লিখতে হবে, মিথ্যে হলে মিথ্যে। ঠিক আছে, তো এখানে 2-এর 1 দেখো, স্থির উষ্ণতায় নাইট্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। এটা কিন্তু মিথ্যে হবে। কেন মিথ্যে হবে? দেখো, আমরা গ্যাসের যে বাষ্প ঘনত্ব জানি, যদি আমরা ভি আয়তনের গ্যাস নিই তাহলে ভি আয়তনের হাইড্রোজেন বা নাইট্রোজেন নিতে হবে, এটা তো সবাই জানি, তাই না? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব ভি আয়তন ওই গ্যাসের আয়তন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের আয়তন। যদি আমরা হাইড্রোজেনের সাপেক্ষে করি তখন হাইড্রোজেন গ্যাসের আয়তনটা ভি আয়তনের হাইড্রোজেন গ্যাসের যে ওজন, সেই ওজনটা আমাদের নিতে হবে। এবার যদি আমরা নাইট্রোজেনের সাপেক্ষে করি তখন ভি আয়তন অর্থাৎ যে পরিমাণ আমরা গ্যাস নেব,
গ্যাসের যে আয়তন নিয়েছি সেই গ্যাসের আয়তনের যে ওজন, এইখানে এটা ওজন হবে, আয়তন হবে না, ওজন। ঠিক আছে, তাহলে ভি আয়তন গ্যাসের ওজনকে আমরা ভি আয়তন নাইট্রোজেন গ্যাসের ওজন দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। এবারে দেখো হাইড্রোজেনের ভি আয়তন যদি হাইড্রোজেন নিই তার যে ওজনটা সেই ওজনটা কম হবে ভি আয়তন নাইট্রোজেন গ্যাসের তুলনায়। তাহলে এখানে যদি আমরা লব হর দেখি, ওপরেরটা লব যদি হয় ভি আয়তন ওই গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন বা নাইট্রোজেন গ্যাসের ওজন, এটাকে যদি লব ধরি তাহলে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে লব হরটা কী হবে, অনেকটাই কম হবে। ফলে এই যে পুরো বাষ্প ঘনত্বের মান এটা কিন্তু বেশি হয়। যদি নাইট্রোজেনের ভি আয়তন ওজন দেখি সেটা হাইড্রোজেনের তুলনায় অনেকটাই বেশি হবে। ফলে বেশি হওয়ার জন্য এখানে হরের মানটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু লবের মানটা একই রয়েছে। ফলে গ্যাসের যে বাষ্প ঘনত্ব সেইটা কিন্তু কমে যাবে। তাই এইখানে বিবৃতিটা কি হবে, মিথ্যে হবে। ক্লিয়ার? তাহলে এখানে যে সত্য বিবৃতিটা কি হবে, সত্য বিবৃতিটা হবে যে স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেনের সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে কম হবে। এটা সত্য বিবৃত হতো, কিন্তু এখানে বেশি থাকার জন্য এটা মিথ্যে হয়ে যাবে। বোঝা গেল? এরপর 2-2টা দেখো যে ধাতব পরিবহনের ক্ষমতা, ধাতুর যে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষণে গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতার চেয়ে কম হয়। এটা কিন্তু ভুল। কেন ভুল? এই জন্য ভুল বলে আমরা মিথ্যে করেছি, কারণ হচ্ছে ধাতুর ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে ধাতুর ক্ষেত্রে ধাতব যে পদার্থ থাকে তারা কিন্তু একটা কম্প্যাক্ট ক্লোজ স্ট্রাকচারে থাকে, গঠন কাঠামো থাকে, এবং তাদের যে তড়িৎ পরিবহন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রন পরিবহনের দ্বারাই হয়। অর্থাৎ ইলেকট্রনের যে পরিবহন যেই দিকে হবে তার বিপরীত দিকে তড়িতের পরিবহন হয়, এটা আমরা সবাই জানি। তাই ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনেকটাই বেশি হয়। যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য ক্ষেত্রে যদি দেখি, গলিত অবস্থায় তড়িৎ পরিবহনের ব্যাপারটা যদি দেখি, সেইখানে দেখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি যখন গলিত অবস্থায় থাকবে তারা আয়নে বিয়োজিত হবে। এবারে আয়নে যখন বিয়োজিত হয় তখন তাতে দুটো তড়িৎদ্বার দেওয়া হয়, ক্যাথোড আর অ্যানোড, এবং তাকে তড়িৎ উৎসের সঙ্গে বা তোমার কোনো একটা ব্যাটারির সাথে যোগ করে দেওয়া হয়। ফলে যখন তড়িৎ পাঠানো হয় তখন কিন্তু ওই দ্রবণের মধ্য দিয়ে তড়িতের যে পরিবহন ঘটে, সেই ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। ফলে এদের মধ্যে দেখো একটা অভ্যন্তরীণ রোধের ব্যাপার চলে আসছে। ঠিক আছে, সেই অভ্যন্তরীণ রোধ থাকার জন্যই কিন্তু এদের পরিবহন ক্ষমতাটা ধাতুর থেকে অনেকটা কম হয়। বোঝা গেল? এরপর 2-3 কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। বিবৃতিটা সত্য হবে। কেন সত্য হবে? কারণটা কি? যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4, ঠিক আছে, তার জলীয় দ্রবণ নিলাম, তাহলে জলীয় দ্রবণে কপার 2+ এবং SO4 2- হিসেবে অবস্থান করবে আয়নে বিয়োজিত হয়ে, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, ফলে এখানে কপার তড়িৎদ্বার ব্যবহার করব। কপার তড়িৎদ্বার যদি ব্যবহার করি তাহলে কি হবে, ক্যাথোডের যে বিক্রিয়া হয় ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে। অর্থাৎ যে দ্রবণে থাকা যে Cu2+ তার দ্রবণে অবস্থান করেছে, সে কি করবে, ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে নেয়, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে সেটা কিন্তু ওই ক্যাথোড তড়িৎদ্বারে সঞ্চিত হতে থাকে। অপরপক্ষে যদি আমরা অ্যানোডের দিকে দেখি তাহলে অ্যানোডে যেহেতু কপার তড়িৎদ্বার ব্যবহার করেছি, ঠিক আছে, সেই কপার তড়িৎদ্বার থেকে কপার বেরিয়ে আসবে দ্রবণের মধ্যে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ হিসেবে। ফলে একদিকে কপার 2+ কি হচ্ছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে মুক্ত হচ্ছে, আবার একদিকে অ্যানোডের ক্ষেত্রে অ্যানোড থেকে কপার কি হচ্ছে, কপার বেরিয়ে আসছে 2+ হয়ে, অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করে। ফলে এদের যে আয়নের গাঢ়ত্ব কিউপ্রিক আয়ন তা কিন্তু একই থাকছে। বোঝা গেল? তো এরপর আমরা 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নিই। এখানে 3 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো।
এখানে আমরা ওহমের সূত্র কি সেটা আমরা জানি সবাই। যদি না জেনে থাকো তাহলে পূর্বের যে 2-1 দিন আগে যেটা আমরা করেছিলাম মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ যে সাজেস্টিভ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেইখানে কিন্তু এটা ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, সেইখান থেকে দেখে নেবে। ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ওহমের সূত্র অনুযায়ী যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা এবং রোধের যে সম্পর্কটা আমরা পেয়েছিলাম, ভি সমান হচ্ছে আই আর। এখানে ভি বলতে বিভব প্রভেদকে বোঝানো হয়েছে, আই বলতে প্রবাহ মাত্রা, আর বলতে পরিবাহীর যে রোধ। এবার এই যে ভিটাকে আমরা অর্থাৎ বিভব প্রভেদকে আমরা ভুজ হিসেবে লেখচিত্রে অঙ্কন করেছি, অর্থাৎ যেটা ভূমির সঙ্গে থাকবে, এই অংশের কথা বলেছি এক্স অ্যাক্সিস বরাবর। আর পরিবাহীর যে প্রবাহ মাত্রা আই, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছি। করলে দেখবে এখানে পরিবাহীর যে রোধ, আরটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি কনস্ট্যান্ট হয়, রোধটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি প্রপোর্শনাল আই হবে, অর্থাৎ এখানে বিভব প্রভেদ বাড়ার সাথে সাথে প্রবাহ মাত্রাও বাড়বে। ফলে এদের আমরা কি পেয়ে যাব, একটা স্ট্রেট লাইন পাবো, যেটা অঙ্কন করেছি চিত্রে দেখো, এটা স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছি, এটা দেখবে তুলনা যদি আমরা করি, সরলরেখার যে সমীকরণ ওয়াই সমান এম এক্স, ঠিক আছে, এর সঙ্গে যদি আমরা এই ভি সমান আই আর এর তুলনা করি, তাহলে মূলবিন্দুগামী একটা আমরা সরলরেখা পাই, ঠিক আছে? তো চিত্রটা ভালো করে তোমরা অঙ্কন করবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি 3-2। 3-2 যে প্রশ্নটা আছে দেখো, যে ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে। আমাদের বাড়িতে সবার দেখবে ইলেকট্রিকের যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় এবং তার যে মেন সুইচ থাকে, সেইখানে কিন্তু ফিউজ ব্যবহার করা হয়, বা আলাদা আলাদা ঘরে আমরা ফিউজ ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করি বা কিভাবে সেটা কাজ করে, কেন ব্যবহার করি সেটা আমরা সবাই জানি, কিভাবে কাজ করে সেইটা এইখানে বলতে বলেছে, সেটা আমরা লিখে দেব। কি লিখবে, যে ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এটা কিন্তু আন্ডারলাইন করলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে সমান্তরাল সমবায় করে দেবে, না, এটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ক্লিয়ার? এবং ফিউজ তার একটি নির্দিষ্ট মানের বেশি তড়িৎ প্রবাহ বহন করতে পারে না, কারণ কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ এই নির্দিষ্ট মানের থেকে হঠাৎ যদি বেড়ে যায়, তাহলে তারটি গলে যাবে, ফলে বর্তনীর যে তোমার পরিবহন, তড়িতের পরিবহন, সেটা বিচ্ছেদ হয়ে যাবে, ফলে কোনো রকম দুর্ঘটনা হওয়ার থেকে আমরা রক্ষা পেয়ে যাব, ঠিক আছে? তো এইভাবেই ইলেকট্রিক ফিউজ কাজ করবে, বোঝা গেল? এরপর আমরা 3-3টা দেখব। এখানে কি বলেছে, একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট এবং 100 ওয়াট। এর অর্থটা কি? এর অর্থ হলো যে কোনো বাল্বের গায়ে লেখা 220 ভোল্ট এবং 100 ওয়াট বলতে বোঝায় বাল্বটির দুই প্রান্তের যে বিভব পার্থক্য, ঠিক আছে, বা বিভব প্রভেদ, সেটা কিন্তু 220 ভোল্ট হলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে কিন্তু 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। বিভব প্রভেদ 220 কম হলে এটি কম উজ্জ্বলভাবে জ্বলবে এবং বিভব প্রভেদ যদি 220 বেশি হয়, বাল্বটি ক্ষতিগ্রস্ত হবে বা পুড়ে যাবে। বোঝা গেল? এরপর আমরা 3-4 প্রশ্নের উত্তরটা দেখে নিই। 3-4 বলেছে যে একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লিখতে বলেছে। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লিখবে NaOH, যেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বলি, ঠিক আছে? আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যা সংকেত CH3COOH, অর্থাৎ এখানে অ্যাসিটিক অ্যাসিড, যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপর আমরা 4 দাগের প্রশ্নে চলে যাই। 4 দাগে দেখো, 4-1, শক্তির নিত্যতার সূত্ররূপে লেঞ্জের সূত্রে ব্যাখ্যা দাও। এখানে তোমরা লিখবে যে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা থেকে জানা যায় যে কোনো চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়।
পরীক্ষা করে দেখা গেছে যে কুণ্ডলীর কাছে কিংবা এর থেকে দূরে চুম্বককে নিয়ে যেতে হলে সর্বদাই বাধার সম্মুখীন হতে হয়। ফলে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে এই বাধার বিরুদ্ধে কার্য অর্থাৎ ধনাত্মক কার্য করতে হয়। এই তারপরে একটু স্ক্রল করে নিই। এই কার্যই কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতিটি বজায় থাকে। লেঞ্জের সূত্রতেও বলা হয়েছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমনই হয় যে তা বর্তনীর তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে বাধা দেয়। লেঞ্জের সূত্রটি এই জন্যই শক্তির সংরক্ষণ সূত্র নীতির সমর্থন করে। ঠিক আছে, এরপর আমরা 4-2 প্রশ্নে চলে যাই। এখানে একটা রাসায়নিক গণনার অঙ্ক রয়েছে, ভালো করে দেখবে। 4-2 লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো। এখানে জিঙ্কের পারমাণবিক ভর দেওয়া আছে, অক্সিজেনের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে। ক্লিয়ার? এখানে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হচ্ছে 50%, অর্থাৎ 100 ভাগ যদি অশুদ্ধ তোমার জিঙ্ক থাকে তার মধ্যে 50 হচ্ছে তোমার 50 ভাগ হয়ে যাবে বিশুদ্ধ জিঙ্ক। এবারে আমাদের এখানে প্রয়োজনীয় সমীকরণ একটা লাগবে, অর্থাৎ জিঙ্কের সঙ্গে H2SO4 এর যে বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটা তোমাদের লিখে দিতে হবে। অবশ্যই বিক্রিয়াটিকে ব্যালেন্স করবে, এখানে ব্যালেন্স করে দেওয়া আছে তাই ব্যালেন্স করার প্রয়োজন হবে না। তারপর লিখবে জিঙ্কের যে পারমাণবিক ভরটা দেওয়া আছে, গ্রাম পারমাণবিক ভর যে 65.5 গ্রাম, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আছে তাই পারমাণবিক ভর 1কে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি, কি বলতো, যে সমীকরণ অনুযায়ী 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক কত লাগছে, 2 গ্রাম যে হাইড্রোজেন সেটা উৎপন্ন করতে লাগছে আমার 65.5 গ্রাম জিঙ্ক লাগছে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত জিঙ্ক লাগবে সেটা আমরা বের করে নিলাম। ঐকিক নিয়মে কিছুই না, 163.75 গ্রাম জিঙ্ক আমরা পেলাম 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক লাগবে। এরপর বিশুদ্ধতার ব্যাপারে আমরা চলে যাচ্ছি, যে 50% বিশুদ্ধ বলেছে, তাহলে অশুদ্ধ কত, 100। যদি 100 যদি আমরা অশুদ্ধ জিঙ্ক ধরি তাহলে যে 50 গ্রাম কি হবে বিশুদ্ধ জিঙ্ক, তাহলে 50 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কে, তাহলে 1 গ্রাম কততে থাকবে, আর যে পরিমাণটা আমরা নির্ণয় করেছি, ঠিক আছে, 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে যে পরিমাণ জিঙ্কটা লাগবে সেই যে গ্রাম, সেই গ্রাম জিঙ্ক আমরা কত পরিমাণ অবিশুদ্ধ জিঙ্কে পাবো, সেটা হচ্ছে 327.5 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে 50% বিশুদ্ধতার যে জিঙ্ক সেটা কিন্তু 327.5 গ্রাম প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার সঠিক উত্তর। অবশ্যই আশা করি তোমরা সম্পূর্ণ উত্তরটা যদি লিখতে পারো খাতায় এবং বিদ্যালয়ে জমা দাও, সম্পূর্ণ স্কোরটাই করতে পারবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। থ্যাংক ইউ।